এই 2 নাইট 3 ডেজের ঘাটশিলা বেলপাহাড়ি ঝিলিমিলি ট্যুরের আমরা যাওয়ার জন্য বেছে নিয়েছি সকাল 6টা 20 হাওড়া থেকে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। তো আমরা যারা কৃষ্ণনগরে পড়ে থাকি আমাদের কিন্তু সকালবেলা এসে হাওড়া থেকে 6টা 20 ট্রেন ধরা একেবারে মুশকিল, মানে অসম্ভবই বলা চলে। সেই কারণেই আগের দিন রাত্রিবেলা বার হওয়া। ধুবুলিয়া থেকে লালগোলা প্যাসেঞ্জার করে আমরা চলে এসেছি শিয়ালদা এসে পিএনআর নম্বর দেখিয়ে শিয়ালদা যে ওয়েটিং লাউঞ্জ, এসি ওয়েটিং লাউঞ্জ, এখানে ঘন্টা প্রতি 12 টাকা দিয়ে আমরা এখানে ওয়েট করব এবং ভোরবেলা এখান থেকে চলে যাব হাওড়া। তো আপনাদের কাছে যদি ভ্যালিড টিকিট থাকে, রিজার্ভ টিকিট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা পিএনআর দিয়ে এখানে চেক ইন করে এখানে থাকতে পারেন। এখানে সেফটি থাকবেন, আপনার লাগেজপত্র ভালো থাকবে এবং বিশেষ করে এখানে কিন্তু পায়খানা বাথরুমের বন্দোবস্ত আছে। শিয়ালদার এসি ওয়েটিং রুমে সুন্দরভাবে রাতটা কাটিয়ে বাসে করে আমরা চলে এলাম হাওড়া। ঘড়িতে সময় ভোর 5টা। আমরা সে পৌঁছে গেছি হাওড়ার নিউ কমপ্লেক্সের সামনে। এই 2 নাইট 3 ডেজের আমাদের যে ঘাটশিলা বেলপাহাড়ি এবং ঝিলিমিলি প্ল্যান, শুরুতেই কিন্তু ঘেটে নাস্তানাবুদি বলা চলে, কারণ আমাদের বাহন সকাল 6টা বেজে 20 মিনিটের বারবিল জনশতাব্দী 5.5 ঘন্টা লেট, এবং সেটা জানতে পারলাম বেশ কিছুক্ষণ আগে। তো এখানে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হবে, বা বিকল্প কোনো রাস্তা পাই কিনা নিশ্চয়ই জানাবো। 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেসের টাইম ছিল 6টা 20 এবং সেই টাইম পরিবর্তিত হয়ে সময় হয়েছে সকাল 11:30। বিকল্প মাধ্যম বলতে এই হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লোকাল ধরে আমাকে যেতে হবে খড়গপুর, এবং খড়গপুরে গিয়ে সেই ট্রেন পৌঁছে দেবে 9টা বেজে 55 মিনিটে, এবং তারপর গিয়ে কিন্তু প্রায় 2 ঘন্টা ওয়েট করতে হবে। খড়গপুর থেকে আবার ঘাটশিলা যাওয়ার জন্য ট্রেন টাটানগর মেমো, সেটা হচ্ছে 11টা বেজে 45 মিনিটে। তো টাটানগর মেমো ঘাটশিলা গিয়ে পৌঁছে দেবে 1:30টা নাগাদ। তার চেয়ে ভালো সরাসরি এখান থেকে এক্সপ্রেস করে চলে যায় বারবিল জনশতাব্দীতে, মোটামুটি 2:30টার মধ্যে পৌঁছে দেওয়ার কথা। আজ 2রা অক্টোবর। শুধুমাত্র আমরা বারবিল জনশতাব্দীর প্যাসেঞ্জারে ভুক্তভোগী না, এর সঙ্গে কান্তামঞ্জির প্যাসেঞ্জার, বা হাওড়া এসএমভিটির প্যাসেঞ্জার, বা পুরী ধাউলি এক্সপ্রেসের প্যাসেঞ্জার, এরকম একাধিক ট্রেন, 4 থেকে 5টি ট্রেন কিন্তু রিশিডিউল করা হয়েছে 4 থেকে 5 ঘন্টা লেট। তো এই সময়টা কীভাবে অতিবাহিত করবো? একভাবে কিন্তু হাওড়া স্টেশনে বসে থাকা সম্ভব নয়। সকাল 8টা পর্যন্ত বসে উঠে কাটলো, এবং তারপরে এখন সকাল 9টা আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের পাশে আছে রেল মিউজিয়াম। প্রবেশ করার পর ডান দিকে টিকিট কাউন্টার। অ্যাডাল্টের জন্য টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এই রেল মিউজিয়ামের মধ্যে আছে ছোট্ট টয় ট্রেনের মতো। মিউজিয়ামের ভিতরে অ্যাম্বিয়েন্স কিন্তু দুর্দান্ত। আমার মতো যারা দূর থেকে আসবেন হাওড়াতে, সেক্ষেত্রে কিন্তু অ্যাডাল্টের জন্য 30 টাকা, এবং বিলো 3 ইয়ার্স 3 বছরের নিচে বাচ্চা হলে সেক্ষেত্রে ফ্রি। এখানে কিন্তু দেখলাম যে মর্নিং ওয়ার্কের জন্য বন্দোবস্ত আছে। ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত মর্নিং ওয়ার্কের প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। এছাড়া মান্থলি মর্নিং ওয়ার্কের জন্য 200 টাকা করা আছে দেখলাম। আচ্ছা, টয় ট্রেন যেটা আছে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা 30 টাকা লাগে টয় ট্রেনের জন্য। আচ্ছা, এই হচ্ছে হাওড়া স্টেশনের ছোট্ট আদল। এই দেখুন, পুরো হাওড়া স্টেশনের মডেল করা আছে এখানে। রেল মিউজিয়ামের ভিতরের অ্যাম্বিয়েন্স আপনার বেশ পছন্দ হবে। মাত্র 30 টাকা বিনিময়ে আপনারা এখানে অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন। যদি আপনার হাতে সময় থাকে এখানে কিন্তু ঘন্টা 2-1 সময় আপনারা অতিবাহিত করতে পারবেন। পার্কগুলো করা আছে, জায়গায় জায়গায় বসা বন্দোবস্ত করা আছে। বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স, আমার বেশ পছন্দ হলো। এই দেখুন, এপাশে রাখা আছে একটি ব্রড গেজের বাষ্পীয় ইঞ্জিন। এটি 26761 HGS মডেলের। যে ট্রেন সকাল 6টা বেজে 20 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই ট্রেন হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে বেলা 10টা বেজে 50 মিনিটে দিয়েছে। হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত এবার আমরা যাত্রা করব D7-এ। এই 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে আছে D1 থেকে D12 অবধি 12টি সেকেন্ড সিটিং, এবং আছে C1 থেকে C3 অবধি 3টি এসি চেয়ার কার। হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করে আমরা 213 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে যাব ঘাটশিলা, এবং আমাদের ট্রেন মধ্যবর্তী 2টো স্টেশনে দাঁড়াবে। ছেড়ে যাওয়ার পরে প্রথমে খড়গপুর এবং তারপরে ঝাড়গ্রাম।
ঘড়িতে সময় বৈকাল 3:45। হাওড়া থেকে 213 কিলোমিটার যাত্রা করে আমরা এসে পৌঁছে গেলাম ঘাটশিলা। ঘাটশিলার 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নামিয়ে দিয়েছে। এ হচ্ছে ওভারব্রিজ, এর উপর দিয়ে আগে যেতে হবে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ পথে চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে এবং সোজা এসে এ হচ্ছে বাইরে যাওয়ার পথ। এ পথে আগে গিয়ে হচ্ছে পার্কিং। আমরা যে অগ্রিম অটো বুক করে এসেছি, অগ্রিম গাড়ি বুক করে এসেছি ক্যাম্পে আগে থেকে জানিয়েই, সেই গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। চলুন, স্টেশন থেকে বাইরে বার হয়েই পার্কিং এরিয়া দাঁড়িয়ে আছে দাদা। নমস্কার দাদা। চলো, অনেক লেট হয়ে গেল আজকে। ঘাটশিলাতে ঘোরার জন্য দুর্দান্ত স্পট আছে। তো আপনারা যদি ঘুরতে চান একদিন প্রায় লেগেই যাবে। তো সেই কারণে প্ল্যান অনুযায়ী যদি ট্রেন সকালে এসে পৌঁছায়, স্টেশন থেকে বার হয়ে আপনারা সারাদিন ঘাটশিলা সাইটসিং করতে পারেন। আমাদের পৌঁছতে হয়ে গেছে 3টে এবং 3টের পরে বিকেলের মুহূর্তে যতটা সম্ভব হবে আমি স্পটগুলো দেখানোর চেষ্টা করব। শুরুতে চলে এসেছি রাতমোহনা ঝর্ণা এবং তার সঙ্গে সুবর্ণরেখা নদীর প্রান্তর। দুপা হেঁটে আসার পরে ডান দিকে আছে রাতমোহনা ঝর্ণা। নভেম্বরের 2 তারিখে রাতমোহনা ঝর্ণার অনেকটা এরকম রূপ, কাছে নিয়ে যাই চলুন। চলে এসেছি ঝর্ণার একেবারে পাদদেশে। নভেম্বরের 2 তারিখেও ঝর্ণা যথেষ্ট জল আছে। জল একেবারে এখান থেকে নিচে গিয়ে সরাসরি সুবর্ণরেখায় গিয়ে পড়ছে। সুবর্ণরেখা নদী রাতমোহনা ঘুরে দেখার পরে আমরা চলে এলাম ঘাটশিলা ভ্রমণের আরেকটি সুন্দর আকর্ষণ। আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই জায়গা না আসলে ঘাটশিলা ভ্রমণ কিন্তু বৃথা। এ হচ্ছে বড়ুডি লেক। অ্যাকচুয়ালি দুপুরের আগে এখানে পৌঁছায় লোকজন। এখানে কিন্তু লাঞ্চ অর্ডার করে চলে যায় ধারাগিরি এবং ফেরার সময় এখান থেকে লাঞ্চ করে আবার ঘাটশিলায় ফিরে যায়। ঘড়িতে এখন বৈকাল 4:30 এবং বিকালের মুহূর্ত, সূর্যাস্তের মুহূর্ত। সূর্য আস্তে আস্তে লেকের পাশে যে পাহাড়, সেই পাহাড়ের পিছনে ঢেলে পড়ছে। বেশ সুন্দর লাগছে দেখতে। এই দেখুন কি অপূর্ব লাগছে। করা আছে স্টেজের আদল, এখান থেকে বোটিংটা হয় এবং লেকের জল সহ বিপরীত দিকের পাহাড়ের চূড়া, সবুজ প্রকৃতি নিয়ে দুর্দান্ত লাগছে। প্রথম দিন ট্যুর প্ল্যান পুরো ঘেটে সব সমস্যার মূলে হচ্ছে ট্রেন লেট। তো আমরা সাধ্যমতো 2 থেকে 3টে স্পট ঘুরে দেখতে পারলাম এবং আমরা এবার চলে যাব ক্যাম্প চত্বর। আপনারা প্রথম দিন ট্যুর প্ল্যানটা এভাবে করতে পারেন, বারবিল জনশতাব্দী বা কান্তাবাঞ্জি এক্সপ্রেস করে আপনারা চলে আসতে পারেন ঘাটশিলা এবং তারপরে ঘাটশিলার আপনাদের পছন্দ মতো 8 থেকে 10টি স্পট সিলেক্ট করুন। ব্রেকফাস্ট করে ঘোরা শুরু করুন। ঘুরে ফিরে দুপুরবেলা ক্যাম্পে গিয়ে দুপুরে লাঞ্চ। এই বড়ুডি লেক চত্বর আমি একাধিকবার এসেছি, তবে নভেম্বরে এসে এরকম রূপ পাবো বড়ুডির আমি কিন্তু বুঝতে পারিনি। নভেম্বরের 2 তারিখে কিন্তু বড়ুডিতে প্রচুর জল। মানে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বোট বেছে নিয়ে বোটিং করতে পারেন। অনেকটা সময় অতিবাহিত হবে, এই মনোরম পরিবেশে আপনার বেশ লাগবে। ঘড়িতে সময় সন্ধ্যা 5:52, প্রায় 6টা। ফাইনালে এসে পৌঁছে গেলাম আমাদের এবারের আস্তানা ঝিনুক ক্যাম্প। কাঁকড়াঝোড়ের এই ঝিনুক ক্যাম্পে স্টেইংয়ের জন্য আছে বিভিন্ন রকম অপশন। তার মধ্যে এবার আমাদের বরাদ্দ রয়েছে সুইস টেন্ট। এই হচ্ছে প্রবেশ করলাম। ভিতরের অ্যাম্বিয়েন্সটা অনেকটা এইরকম। আছে একটি কিং সাইজ বেড, 3 জন অনায়াসে শেয়ার করে থাকা যাবে এই বেডে। ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছে, এদিকে কুলারও আছে। সুইস টেন্টের ভিতরে এপাশে থাকার বন্দোবস্ত এবং পিছন দিকে একসঙ্গে হচ্ছে অ্যাটাচ টয়লেট। প্রথম দিনকে টিপিক্যাল লাঞ্চ যাকে বলে, দুপুরের সময় যে খাবারটা,
সেটা কিন্তু আমাদের স্কিপ হয়ে গেছে। এখন সন্ধ্যা 6টা, আমরা এই ঝিনুক ক্যাম্পের ডাইনিং এরিয়ায় চলে এসেছি। দুপুরের খাবার আমরা এখন খাচ্ছি। চলুন দেখাই। আপনারা যারা প্যাকেজে আসবেন, দুপুরে এসে লাঞ্চ এসে আপনারা কী কী পাবেন। এই দেখুন, সুন্দর করে শালপাতার প্লেট এবং শালপাতারই বাটি করে সাজিয়ে দিয়েছে। আছে ভাত, তার সঙ্গে একটি ভাজা দিয়েছে, এর সঙ্গে লেবু লঙ্কা। এখানে আলাদা আলাদা ভাজা, পটল ভাজা আছে, বিনস ভাজা আছে বিভিন্ন রকমের। এদিকে ডাল, আলু পোস্ত, এদিকে মিক্স ভেজ, ডিম দিয়ে দিয়েছে, এদিকে ডবল মাছ। এই হচ্ছে দুপুরের পাত। অ্যাকচুয়ালি মাছের পিস কিন্তু 1 পিসই, আমি ভুল করে বলেছি 2 পিস। তবে এত পরিমাণে বড় সাইজ, মানে এটা বাটিতে যখন ছিল না, আমার দেখে মনে হচ্ছিল 2 পিস, সেই কারণে ওইভাবে বলেছিলাম আর কি। যথেষ্ট বড় সাইজ, এটা ভাঁজ করা, বুঝতে পারছেন। এই ঝিনুক ক্যাম্পের খাবারের মান নতুন করে বলা কিছু নেই, এনারা কিন্তু দুর্দান্ত রান্না করেন। যাই হোক, শেষ পাতা চলে এসেছে চাটনি এবং পাঁপড়, আমরা চাটনি। এখন রাত্রি 10:10 চলেছি ডাইনিং এরিয়াতে ডিনার করার জন্য। রাত্রের খাবারে আমরা খেলাম মাংস রুটি। আপনারা যারা রাত্রে ভাত খাবেন, সন্ধ্যাবেলায় আপনাকে জিজ্ঞাসা করা হবে, তো সেই মতো আপনারা জানিয়ে দেবেন। যাই হোক, এখনও কিন্তু ঘুমে রেস্ট কাটেনি, বেশ টায়ার্ড আছি। রাত্রে এটা ঘুমিয়ে পড়ি, সকালবেলা উঠে ক্যাম্প চত্বর বিস্তীর্ণভাবে আপনাকে দেখাবো। গুড নাইট। গুড মর্নিং। কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প থেকে নতুন সকালে আপনাকে স্বাগতম। এই 2 নাইট 3 ডেজের আজকে আমাদের দ্বিতীয় দিন। গত রাতে দুর্দান্ত ঘুমিয়েছি এই অনবদ্য পরিবেশের মধ্যে। এখন সকাল 8টা। সকালে বেডটি খাওয়ার পরে ফ্রেশ হয়ে গেছি। ক্যাম্প চত্বর হালকা আপনাকে ঘুরে দেখাই। এই পথে প্রবেশ করার পরে সেপাশে পার্কিং এরিয়া এবং তারই পরে ডাইনিং এরিয়া, এবং এপাশে আছে কংক্রিট কটেজ। এপাশে 3টে রুম আছে এবং এ হচ্ছে সুইচ টেন্ট, এবং এপাশে করা আছে বাচ্চাদের জন্য দোলনা। এদিকে সেলফি পয়েন্ট, পিছন দিকে যে পাহাড়, কাঁকড়াঝোড়ের আমরাসোল গ্রামের লকাইসিনি পাহাড়। এপাশে হাঁটার আদল করা আছে, বসার বন্দোবস্ত, এবং এপাশে মাটি থেকে অনেকটা উপরে মাচার আদল, সেখানে বসে আপনারা আড্ডা দিতে পারেন পিছন দিকে পাহাড়ের পাদদেশে। এবং এপাশে করা আছে নতুন করে কংক্রিট কটেজ। এখন সকাল 10টা, চলেছি এই ক্যাম্পের ডাইনিং এরিয়াতে ব্রেকফাস্টের জন্য। আজ সকালে ব্রেকফাস্টে আছে লুচি, সাদা আলুর তরকারি, সুজি এবং ডিম সিদ্ধ। এটি কিন্তু চেঞ্জ হয়, কোনোদিন কিন্তু এর সঙ্গে লুচির সঙ্গে ঘুগনি থাকে। এছাড়া আপনারা মুড়ি ঘুগনি চাইলে মুড়ি ঘুগনি পাবেন। এছাড়া যদি মনে করেন সকালবেলা হাতেবেলা রুটি খাবেন, সেটিও অপশনে আছে। আপনাদের পছন্দের মতো আগে জানিয়ে দেবেন যে আপনারা কোনটা খেতে চান, নিশ্চয়ই ব্যবস্থা করবে। এই কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প এমন একটি পজিশনে অবস্থিত, এখান থেকে সহজে আপনারা ঘাটশিলা, ঝিলিমিলি চত্বর এবং বেলপাহাড়ি চত্বর ঘুরে আসতে পারেন। অক্টোবরে আজকে 3 তারিখ শনিবার সকাল 10:15 কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প চত্বর থেকে বার হয়ে আমরা চলেছি ঝিলিমিলি চত্বর সাইট সিনের জন্য। এই ঝিনুক ক্যাম্প থেকে ঝিলিমিলি হচ্ছে 20 কিলোমিটার, এখান থেকে সুতান ফরেস্ট 30 কিলোমিটার। তো ওই সমস্ত এরিয়ায় আমরা ঘুরে দেখবো আজকে। চলুন। কাঁকড়াঝোড়ের আমরাসোল থেকে বার হয়ে আমরা চলেছি চাকাডোবার পথে, জঙ্গলের মধ্য দিয়ে। এদিকে শাল, সেগুন, মহুলের জঙ্গল, দুর্দান্ত পরিবেশের মধ্য দিয়ে আমরা আগে চলেছি। ঘড়িতে সময় এখন বেলা 12টা। আমরা এসে পৌঁছে গেলাম ঝিলিমিলি চত্বরের এক অপূর্ব সুন্দর জায়গা, তালবেড়িয়া লেক।
দুর্দান্ত প্রকৃতি এখানকার। অ্যাকচুয়ালি এটা একটি ড্যাম, বর্ষার জলে পুষ্ট ড্যাম। বর্ষার সময় এখানে জলকে ধরে রাখা হয় আশেপাশে এরিয়ায় কৃষিকাজে এই জলকে ব্যবহার করার জন্য। এবং বর্ষা পরবর্তী যেহেতু এখন নভেম্বরের 3 তারিখ, এই তালবেড়িয়া লেকে আছে প্রচুর জল, পুরো জলে থই থই করছে। এবং লেকের চারিদিকে যে পাহাড় চত্বর, আশেপাশে শালবাগান সহ যে পরিবেশ, তা কিন্তু আপনার মন জয় করবে। বর্তমানে এই লেকের উপরে নৌকা বিহারও করা যায়। আপনারা চাইলে এখান থেকেই, লেকের পাশে নৌকাগুলি আছে, সেখান থেকে আপনারা চাইলে নৌকা বিহার করতেই পারেন। জনপ্রতি 150 করে লাগে। এই তালবেড়িয়া লেক চত্বর বেশ খানিকটা সময় অতিবাহিত হলো। এবার আমরা যাবো আমাদের পরবর্তী গন্তব্য সুতান ফরেস্টের দিকে। আমরা এসে পৌঁছে গেলাম 12 মাইল জঙ্গল এবং রাস্তার ধারে দাঁড়িয়ে গেলাম। এই 12 মাইল জঙ্গলের এপাশে আছে একটি ওয়াচ টাওয়ার। চলুন উপরে উঠে দেখাই কেমন কি পরিবেশ। উঠে এলাম ওয়াচ টাওয়ারের দ্বিতীয় তলে। দিনের মধ্যভাগে সামনের জঙ্গল সহ পাহাড়চূড়া নিয়ে কিন্তু ওয়াচ টাওয়ার থেকে দুর্দান্ত ভিউ আছে। 12 মাইল জঙ্গল পেরিয়ে মেন রাস্তা থেকে ডান দিকে 5 কিলোমিটার এলেই এই সুতান। বর্তমানে আমরা এসে পৌঁছে গেছি সুতান ফরেস্ট। এটি সুতান ফরেস্টের ইকো পার্ক। অ্যাকচুয়ালি পার্কের আদল ঠিক না, এখানে আছে কয়েকটি বিল্ডিং যেগুলি কিনা পুরনো আমলের বিল্ডিং, মানে ফরেস্ট বিট বলা চলে। তৎকালীন সময়ে মাওবাদীদের দ্বারা আক্রান্ত হয়ে কিন্তু এই বিল্ডিংগুলি নষ্ট করা হয়। এপাশে তার নিদর্শন দেখবেন। তবে ঝিলিমিলি চত্বরে টুরিস্টরা আসলে পারে এই সুতান ফরেস্টের যে সৌন্দর্য, এখানকার শালের জঙ্গল, তা দেখার জন্য ছুটে আসেন। তবে স্থানীয়দের কাছে এই সুতান ফরেস্টের এই জায়গা খুবই পপুলার, কারণ এটি একটি পিকনিক স্পটও বটে। সেই কারণে নতুন করে এপাশে একটি ওয়াচ টাওয়ার করা হয়েছে, পিছন দিকে একটি বিল্ডিং করা হয়েছে। আমি আগে চলেছি এই ইকো পার্কের পাশে আছে পুকুর মতো, যেখানে কিনা শীতের সময় প্রচুর প্রজাপতি দেখা যায়। এখন আগিয়ে যাই, এখন কেমন কি পরিবেশ নিশ্চয়ই দেখাবো। এইরকম একটি সেতু পেরিয়ে আমাদের সে পাশে যেতে হবে। সেতুর এপাশ থেকে জলাধারা চলে যাচ্ছে নিচের দিকে জঙ্গলের মধ্য দিয়ে। দুর্দান্ত প্রকৃতি, তাই না? পাশের যে বড় পুকুরের কথা বলছিলাম, চলে এসেছি সেই পুকুর ধারে। এরকম জঙ্গলের মাঝখানে এ হচ্ছে পুকুর। এই সমস্ত এরাই কিন্তু পুরো নির্জনতা বিরাজ করছে। বেশি শীতে তো এখানে স্থানীয়রা আসেন পিকনিক করতে, তখন এসে স্থানীয়দের দেখা মিলবে। তবে আজকে যেহেতু কোনো ট্যুরিস্ট নেই বা স্থানীয় কারো দেখা মিলছে না, আর সেই কারণে একটু অ্যাডভেঞ্চার নেওয়ার চেষ্টা। ওই যে জলধারা দেখালাম আপনাকে, তারই পাশে নিচে চলে এলাম জঙ্গলের মধ্য দিয়ে। একটু সাবধান, হ্যাঁ, এখানে কিন্তু স্লিপারই হবে। পরিবেশটা দুর্দান্ত, সেই কারণে অ্যাডভেঞ্চার নেওয়ার চেষ্টা। তুই সাবধানে আসিস। আচ্ছা, এপাশ থেকে ভিউটা অনেকটা এরকম। বিকেল 3:10 ঝিলিমিলি চত্বর ঘোরাঘুরি করে আমরা আবার চলে এলাম আমাদের আস্তানা ঝিনুক ক্যাম্প। বসে পড়েছি দুপুরে লাঞ্চ টেবিলে। আজকেও সেই এলাহি লাঞ্চ। আজকে কী কী আছে দেখিয়ে নিই চলুন। আছে ভাত, তার সঙ্গে বেগুনি আছে, এর সঙ্গে বরবটি ভাজা, কুদরি ভাজা, আলু চোখা মানে আলু ভর্তা, ডাল, আলু পটলের তরকারি, এর সঙ্গে মিক্স ভেজ, তার সঙ্গে ডিম এবং মাছ। কটা আইটেম হচ্ছে তাহলে? 9টা এসেছে, এরপরে আরও 2টো আসবে। কি কি আসবে? শেষ পাতে হচ্ছে পাঁপড় এবং তার সঙ্গে চাটনি। চা কিন্তু আমাদের টেন্টের মধ্যে সার্ভ করা হলো এবং তারপরে আমরা একটু বার হয়ে গেলাম। বাইরের যে মায়াবী পরিবেশ, সেটাকে চাক্ষুষ করব, তার সাক্ষী থাকবো। সেই কারণেই এই ক্যাম্প চত্বরে তো আছে বিস্তীর্ণ এরিয়া এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো ক্যাম্পের যে কোনো অংশে আপনার সময় কাটাতে ভালো লাগবে।
সন্ধ্যার পরে এটি ক্যাম্পের আরেক অংশ। দারুণ আলোকসজ্জার সঙ্গে এই হাটের আদল। এখানে সদল বলে বসে আড্ডা দেওয়া যায় এবং বসে সময় অতিবাহিত করা যায়। কি দারুণ নিস্তব্ধতা কাজ করছে। মাটি থেকে অনেকটা উঁচুতে হচ্ছে এই মাচার আদল এবং পিছনে লকাইসিনি পাহাড়। এখানে ফুডিং লজিংয়ের মধ্যে দুপুরে লাঞ্চ, রাত্রে ডিনার, সকালে ব্রেকফাস্ট ছাড়াও সন্ধ্যায় ইভিনিং স্ন্যাক্স এবং চা। চা তো আমাদের টেন্টে সার্ভ করা হয়েছিল, এখন ইভিনিং স্ন্যাক্স গতকালকের মতোই দিয়েছে মুড়ি এবং পেঁয়াজি। সন্ধ্যা 6:30টার মধ্যে কিন্তু আপনাকে দেওয়া হবে ইভিনিং স্ন্যাক্স এবং তারপরে ডিনার হচ্ছে রাত্রি 9টার পরে। তো এই মধ্যবর্তী সময়টাতে এই ক্যাম্পে কি আপনারা শুধু বসে থাকবেন? তা তো একেবারেই না। আর ব্যাপার হচ্ছে আপনি আছেন জঙ্গলমহলে শালবনের দিকে, তো এই চত্বরে এসে একটু শাল চিকেনের স্বাদ নেবেন না তা কখনো হয়? আমার হাতে চলে এসেছে শাল চিকেন, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। চিকেনটাকে ম্যারিনেট করে শাল পাতায় মুড়ে আগুনে দেওয়া হয় এবং প্রায় ঘন্টাখানেক রেখে দেওয়ার পরে আবার খুলে একদম পুরো শাল চিকেন আমার হাতে তৈরি। আপনারা যদি এই শাল চিকেন নিতে চান, এটি কিন্তু প্যাকেজের বাইরে, এক্সট্রা লাগে। 1 কেজির জন্য 650 এবং 500 নিতে চাইলে 350। গতকালকের মতোই আজকে রাত্রেও খেলাম রুটি এবং মাংস। আপনারা চাইলে ভাতটাও খেতে পারেন, সেটা আগে থেকে জানিয়ে দেবেন। আরেকটি বাড়তি পাওনা, ক্যাম্পের রাঁধুনি শাল পাতা নিয়ে দুর্দান্তভাবে বাঁশি বাজিয়ে শোনালেন। সত্যি দারুণ ট্যালেন্টেড লোক। এই ছিল দ্বিতীয় দিন। চলুন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, সকাল সকাল উঠতে হবে। সুপ্রভাত। কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প থেকে আবার এক নতুন সকালে আপনাকে স্বাগতম। দেখুন, বর্তমানে এই কাঁকড়াঝোড় চত্বরে হচ্ছে একাধিক ক্যাম্প, তবে কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প মানে কিন্তু অন্য আবেগ। এখানকার 3 থেকে 4টি পয়েন্ট যা কিন্তু আপনাকে বারবার এই ক্যাম্প চত্বর নিয়ে আসবে। 1, এখানকার আতিথেয়তা, খাবারের স্বাদ, এছাড়া ক্যাম্পের যে পাহাড়ের পাদদেশে অ্যাম্বিয়েন্স, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই সমস্ত জিনিস আপনাকে ক্যাম্পে বারবার ছুটে নিয়ে আসবে। অক্টোবর আজকে 4 তারিখ, ঘড়িতে সময় সকাল 9:30। আজকে সকালে কিন্তু টেন্টেই বেডটি দেওয়া হয়েছে এবং তারপরে আমরা রেডি হয়ে গেছি। আজকে সন্ধ্যাবেলা 6:15 ঝাড়গ্রাম থেকে আমাদের ট্রেন বারবিল জনশতাব্দী। সেই ট্রেনটি ধরার টার্গেট রাখবো। আমরা ব্রেকফাস্টের পরে চেক আউট করবো ক্যাম্প থেকেই এবং আমরা চলে যাব বেলপাহাড়ি চত্বর। আজকে ব্রেকফাস্টে আমরা নিয়েছি মুড়ি ঘুগনি এবং তার সঙ্গে আছে ডিম সিদ্ধ এবং সুজি। ঘড়িতে সময় এখন সকাল 10:15। সময় হয়ে এসেছে এই অপূর্ব প্রকৃতিকে চেক আউট করে বেলপাহাড়ির দিকে এগিয়ে যাওয়ার। তো আপনাকে চলুন এই 2 নাইট 3 ডেজের যে প্যাকেজ আমরা ঘুরছি সেটা সম্পর্কে একটু আইডিয়া দিই যে কত কি খরচ হতে পারে। অ্যাকচুয়ালি এই সমস্ত চত্বরে আপনারা যদি আসেন, অনেকে ডবল আসেন, মানে কাপল আসেন বা 3 জন আসেন, 4 জন আসেন, সেক্ষেত্রে কিন্তু প্যাকেজ একটু ডিফিকাল্ট। সেই কারণে আমার মনে হয় যে ক্যাম্প চত্বরে কী রেট বা যে অটোয় কী রেট বা 4 চাকায় কী রেট সেগুলো জানতে পারলে সুবিধা হবে আপনার। নমস্কার দাদা। নমস্কার। বলছি তাহলে ঝিনুক ক্যাম্পে বর্তমানে কেমন কি রেট আছে বলুন, এসি নন এসি বা? আমাদের এখানে এসিতে পার হেড থাকা খাওয়া নিয়ে 1650। আচ্ছা। নন এসিতে থাকা খাওয়া নিয়ে পার হেড 1450। আচ্ছা। সুইস টেন্ট আছে আমাদের
দেখবেন। হ্যাঁ, আমি যেটাই ছিলাম সুইস টেন্টে। তো সুইস টেন্টে হচ্ছে 1350 পার হেড খাওয়া দাওয়া নিয়ে। আচ্ছা, এখানে তো অ্যাডভেঞ্চার টেন্টও আসে দেখছিলাম। অ্যাডভেঞ্চার টেন্টে ওগুলো হচ্ছে আপনার থাকা খাওয়া নিয়ে 1200 করে। আচ্ছা, যদি আর কেউ অটোতে আসে ঘাটশিলা, ধরুন আমরা যেমন এসেছি ঘাটশিলা নেমেছি, সেখান থেকে ক্যাম্পে এসেছি, সেক্ষেত্রে সরাসরি ক্যাম্প আসলে কেমন খরচ আছে? সরাসরি ক্যাম্পে আসলে আমাদের অটো অ্যাভেলেবেল আছে, 600 টাকা নেওয়া হয়। আচ্ছা, আর যদি ঘাটশিলার মোটামুটি পপুলার জায়গাগুলো ঘুরে যদি কেউ সাইট সিন করে আসে, ঘুরলে আপনার পড়বে 1200 টাকা। এটা কিন্তু মানে পপুলার জায়গাগুলো ঘুরে আসলে, আপনারা যদি মনে করেন ঘাটশিলার সমস্ত জায়গা সাইট সিন করে গুছিয়ে আসবেন, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে, তবে কিন্তু ভাড়াটা একটু বেশি লাগবে। আর সেখান থেকে আমরা যেমন ঝিলিমিলি গেছিলাম বা আজকে বেলপাহাড়ে যাচ্ছি, সেক্ষেত্রে অটো ভাড়া কেমন আছে? সেক্ষেত্রে আপনাদের পড়বে হচ্ছে 1600 টাকা। 1600 টাকা। অর্থাৎ কিন্তু আপনারা যদি গ্রুপে আসেন সেক্ষেত্রে ঝিলিমিলি 1600, বেলপাহাড়ি 1600, আলাদা আলাদা প্রতিদিন। গতকালকে আমরা গেছিলাম ঝিলিমিলি, সেক্ষেত্রে 1600, আজকে যাচ্ছি বেলপাহাড়ি চত্বর, সেক্ষেত্রে 1600। অর্থাৎ আপনারা এই সমস্ত চত্বর যদি গ্রুপে আসেন, এই যে অটো ফেয়ারটা এটা শেয়ার হয়ে যাবে, অনেকটা স্বাচ্ছন্দ্য হবে। অনেকে আছেন এই সমস্ত চত্বরে এসে অটোতে ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তার জন্য কিন্তু ক্যাম্প থেকে আপনার জন্য 4 চাকার বন্দোবস্ত করে দেবে। আমি সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা অবশ্যই যোগাযোগ করে চলে আসুন। ঠিক আছে, নমস্কার। নমস্কার। পুরো রেডি, এবার অটো চলে এসেছে, চলবো বেলপাহাড়ি চত্বর। ক্যাম্প থেকে তৃতীয় দিন সাইট সিনে বার হয়ে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য ভৈরব থান। অ্যাকচুয়ালি এই সমস্ত এরিয়া হচ্ছে ঝাড়খণ্ড এবং আমাদের বাংলা বর্ডার, দুর্দান্ত এই জায়গা। এই চত্বরে কিন্তু আমি প্রথমবার আসছি। পিছন দিকে দেখতে পাচ্ছেন যে শালের জঙ্গল, এবং এখানে আছে একটি সুন্দর ড্যাম, ছোট্টপাড়া ড্যাম, সেটি দেখানোর জন্য চলে এলাম। এই হচ্ছে সরস্বতী নদী। এই ভৈরব থান স্থানীয়দের কাছে একটি দুর্দান্ত পিকনিক স্পটও বটে, তবে এই ভৈরব থানের কিন্তু আরেকটি মাধুর্য আছে। এই চত্বর এলে প্রচুর হাতি দেখা যায়। এই দিক দিয়ে, এই জঙ্গল দিয়ে আপনার হাতিগুলি আসে, সরস্বতী নদীর এখানে স্নান করে এবং তারপর নদী পেরিয়ে আবার এদিকে জঙ্গলের দিকে চলে যায়। তো স্থানীয়রা বলছেন যে এখানে কিন্তু প্রচুর হাতি দেখা যায়, তবে সকালের এই মুহূর্তে, এই মরশুমে হাতি তো আমরা দেখলাম না, তবে কিছুদিন পরে এলে, ধান ওঠার পরবর্তী এলে কিন্তু আপনারা হাতি দেখতে পাবেন। এই জায়গার পাথরের পরিবেশ, ড্যামের প্রকৃতি এবং আশেপাশের যে ভিউ, দুর্দান্ত। ঘড়িতে সময় সকাল 11:30। আমরা এসে পৌঁছে গেলাম আজকে আমাদের দ্বিতীয় গন্তব্য, এবং ঘাটশিলা বেলপাহাড়ি ঝিলিমিলি চত্বরের আমার সবচেয়ে পছন্দের জায়গা কেতকি লেক। এই লেকের সৌন্দর্য, এখানকার প্রকৃতি মুগ্ধকর, যা কিন্তু ভাষায় প্রকাশ্য না। অ্যাকচুয়ালি আশেপাশের বিভিন্ন পাহাড়ের জল এখানে এসে জমা হয় এবং লেকের আদল দিয়েছে। এই জল যখন কমে যায়, সবুজ প্রকৃতি সহ এই জায়গার সৌন্দর্য দুর্দান্ত লাগে, পুরো ভ্যালির আদল এখানে। এবং যখন স্থানীয় পশুগুলি চড়ে, গরু ছাগল ইত্যাদি চড়ে, দেখতে দুর্দান্ত লাগে, মনে হয় যেন কাশ্মীরে কোনো উপত্যকাতে চলে এসেছি। এই কেতকি লেকের ড্রোন ভিউ আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। কেতকি লেক ঘুরে দেখার পরে আমরা চলে এসেছি ঢাঙ্গি কুসুম। এই দেখুন, পাথরকে এভাবে কেটে আস্তে আস্তে রূপ দেওয়া হচ্ছে, এরকম রূপ দেওয়া হবে শেষে গিয়ে। এটি আমাদের সাইট সিনের তৃতীয় গন্তব্য ঢাঙ্গি কুসুম। এই ঢাঙ্গি কুসুম কিন্তু আমি প্রথমবার এলাম। এখানে আছে একটি ছোট্ট ঝর্ণা, হুদুদ ঝর্ণা। তো পিছনে হচ্ছে গাড়ি পার্কিং, সেখানে গাড়ি রেখে পায়ে হেঁটে কিছুটা আগে যেতে হবে। এখানকার পরিবেশ দেখে মনে হচ্ছে টুরিস্ট বেশ আসেন এখানে। যাওয়ার রাস্তাতে করা আছে বিভিন্ন দোকান, সেখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে, কয়েকটি বন্ধ কয়েকটি খোলা। আরে বাহ! ঘাটশিলা চত্বরের ধারাগিরিতে যেমন যাওয়ার সময় আছে এরকম একটি অ্যাডভেঞ্চার মতো, এই ঢাঙ্গি কুসুমের হুদুদ ঝর্ণায় যাওয়ার জন্য কিন্তু আছে এরকম অ্যাডভেঞ্চার। এই দেখুন, একটি ছোট্ট নালা জলের চলে যাচ্ছে বয়ে, তার উপর দিয়ে করা আছে পাথরের রাস্তা।
খুব সুন্দর পরিবেশ কিন্তু এখানকার। বেশ কিছুটা হেঁটে আসার পরে আচ্ছা একটি ছোট্ট মন্দির মতো, তারই পাশ দিয়ে হেঁটে যাওয়া বন্দোবস্ত। এখানে কিন্তু বসার জন্য ব্যবস্থা করা আছে। আমি বলছিলাম একটুখানি হাঁটতে হবে, একটুখানি না বেশ খানিকটা হাঁটতে হলো। মোটামুটি ধরুন 3 মিনিট মতো হেঁটে আসলে আপনারা পেয়ে যাবেন সুন্দর ঝর্ণা। চলে এসেছি, এই দেখুন। সত্যি বলতে জল খুব একটা নেই, অল্প জল আছে, তবে এই জায়গার প্রকৃতি দুর্দান্ত। এই হচ্ছে হুদহুদ ঝর্ণা, এইভাবে জল নিচের দিকে পাথুরে পরিবেশের মধ্যে আগিয়ে চলেছে। ঘোর বর্ষাতে এলে কিন্তু এখানে প্রচুর জল পাওয়া যাবে। এখন ঝর্ণার জল নিচে গিয়ে হয়ে রয়েছে একটি বাথটাব মতো, যেখানে হাঁটু জল। বেশি জল থাকলে কিন্তু এখানে স্নানও করা যেতে পারে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি হুদহুদ ঝর্ণা ঠিক উপরে। এখান থেকে ঝর্ণা হয়ে নিচের দিকে জলের ধারা চলে গেছে। উপরের পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর, মানে এই সমস্ত এরিয়া নিরিবিলি চত্বর, বেশ পছন্দের জায়গা মনে হচ্ছে। এই পাথরের উপর বসে বেশ খানিকটা সময় অতিবাহিত হবে। ওই কারণে বলছি যে কী ব্যাপার, এখানে টুরিস্টের আনাগোনা বেশ আছে, জায়গাটা খুব সুন্দর, ওই জন্যই টুরিস্টের বেশ আনাগোনা আছে। উপরের দিকেও কয়েকটি দোকানও আছে। এ দেখুন কি সুন্দর, জলের ধারাটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। শীতের সময় যেহেতু জল কম আছে, তবে বর্ষার সময় হলে কিন্তু এই পাথর ছাপিয়ে জলের পরিমাণ বেশি হতো, ফ্লোটাও বেশি হতো। ঝর্ণা দেখে আবার উঠে এলাম উপরে মন্দিরের কাছে। এখানে তো বসার জায়গা করা আছে, একটু জিরিয়ে নিয়ে চলুন। আপনারাও চাইলে এরকমভাবে বসে একটু জিরিয়ে নিয়ে আবার যেতে পারেন। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য রঙিন পাহাড়ের কাছে। অ্যাকচুয়ালি গাড়ি এই অবধি থাকবে, এরপরে মোটামুটি আমাদের মিনিট 10 হেঁটে যেতে হবে। এখান থেকে 0.5 কিলোমিটার ধরেন। তো বলবেন ব্যাগ কেন সাথে? যেহেতু গাড়িতে কেউ থাকছে না, সেই কারণে ব্যাগটা আমরা সাথে নিয়ে নিয়েছি। 4 চাকা হলে তো লক করে দিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। চলুন। এই রঙিন পাহাড় কিন্তু একেবারে অফবিট। রিসেন্টলি 2-4টা টুরিস্ট আসছে, আমি এর আগে কখনো আসিনি, প্রথমবার এলাম। তো যাই আস্তে আস্তে চলুন, কারণ কি পরিবেশ নিশ্চয়ই দেখাবো। শুরুতেই এরকম শাল জঙ্গলের মধ্যে দিয়ে আগিয়ে চলা। এই দেখুন পরিবেশ দেখুন। এই রঙিন পাহাড় চত্বরে নিস্তব্ধতা বিরাজ করছে ঠিকই, কিন্তু এখানকার পরিবেশ অপূর্ব। বর্তমানে দাঁড়িয়ে আছি পাহাড়ের একটি চূড়াতে। এই চূড়াটা অনেকটা ন্যাড়া চূড়া, বিভিন্ন রঙিন পাথরে ভর্তি। এই পথে আমাদের নেমে যেতে হবে নিচের দিকে। এই যে লাস্ট 10 মিনিট ধরে হেঁটে এলাম, এই যে প্রকৃতির লীলা খেলা, এই যে সৌন্দর্য, এটিকে চাক্ষুষ করার জন্য। আমার আপনার বাড়ির কাছেই ঝাড়গ্রামে আছে অপূর্ব সুন্দর প্রকৃতির বুকে প্রকৃতির লীলা খেলা, রঙিন পাহাড়। কি অপূর্ব লাগছে। প্রকৃতিগতভাবেই এই জায়গাটি মনে হচ্ছে দেখুন সিংহাসনের মতো, দুর্দান্ত, একেবারে অফবিট এই জায়গা। লাস্ট 1 বছর হচ্ছে জায়গাটি টুরিস্টদের নখদর্পণে এসেছে। এই জায়গার যে প্রাকৃতিক পরিবেশ, সেটা যদি আপনাকে দেখাই, মনে হবে এই সিনেমা স্পটের চেয়ে কোনো কম না। এই দেখুন, এই জায়গাটি পুরোপুরি সিনেমার শুটিং স্পটের মতো। ওঠাটা যতটাই কঠিন, নামাটা ততটাই সহজ। তবে আমি বলবো নামার সময় সাবধানতা অবলম্বন করে নামবেন। নিচে আছে কুচো পাথর, স্লিপ করার প্রচুর চান্স আছে। ঠিক আছে মিঠুন দা, একদম একদম একদম। সময় বিকেল 2:15, আমরা এসে পৌঁছে গেলাম বেলপাহাড়ি। বেলপাহাড়িতে আমাদের অটো ছেড়ে দিলাম, এবার বাসে ওঠার পালা। বাসে করে আমরা যাবো ঝাড়গ্রাম।